সমালোচনার মুখে পিছু হটল বিদ্যুৎ বিভাগ। দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি, ৯৭% বাংলাদেশি পণ্যে শুল্ক সুবিধা। ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ। মেট্রো রেলের প্রতিটি স্টেশনে বসছে স্ক্যানার ও মেটাল ডিটেক্টর। ঝিনাইদহে জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে আলোচনা সভা। আমিরাতে হতে যাচ্ছে এশিয়া কাপ। পাকিস্তানে আল জাজিরা নিষিদ্ধের উদ্যোগ। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে দেওয়া এক বিজ্ঞপ্তি প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই সংশোধন করেছে বিদ্যুৎ বিভাগ। প্রথম বিজ্ঞপ্তিতে অতিরিক্ত বিল নিয়ে মিথ্যা তথ্য বা অপপ্রচার ছড়ালে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। পরে সংশোধিত বিজ্ঞপ্তিতে সেই অংশ বাদ দেওয়া হয়। সোমবার বিদ্যুৎ বিভাগ সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি স্পষ্ট করে। বিজ্ঞপ্তিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই প্রশ্ন তোলেন, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ভুক্তভোগীদের অভিযোগ বা গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে কি অপপ্রচার হিসেবে বিবেচিত হবে? অভিযোগ প্রকাশের ক্ষেত্রে এমন ভাষা ব্যবহারেরও সমালোচনা করেন অনেকে। সমালোচনার পর ঘণ্টা দুয়েকের মধ্যে ওই বিজ্ঞপ্তি সংশোধন করে মন্ত্রণালয়। ফেসবুকের এডিট হিস্টোরিতে দেখা যায়, অধিকাংশ বক্তব্য অপরিবর্তিত রাখা হলেও আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি সংবলিত অংশটি বাদ দেওয়া হয়েছে। সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে নির্দিষ্ট কিছু ব্যক্তি ও গোষ্ঠী বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। বিদ্যুৎ বিভাগের দাবি, অতিরিক্ত বিল সংক্রান্ত এই পর্যন্ত পাওয়া সব অভিযোগ সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, কোনো গ্রাহকের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেশি মনে হলে তিনি প্রয়োজনীয় নথিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে পারবেন। প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে যাচাই করা হবে এবং কোনো অনিয়মের প্রমাণ মিললে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে যাচাই বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য প্রচার না করে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে সংস্থাটি। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রস্তাবিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি CEPA সই হয়েছে। এতে করে বাংলাদেশি ৯৭% পণ্য অগ্রাধিকার শুল্ক নীতি ভিত্তিতে সুবিধা পাবে। আজ বাণিজ্য মন্ত্রণালয়ে এই চুক্তি সই হয়। এরপর বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির CEPA নেগোসিয়েশন কনক্লিউশন সিরিমনি শেষে সংবাদ সম্মেলন করেন। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, দ্রুততম সময়ে আমরা বিশ্বের একটি বৃহৎ অর্থনীতির দেশের সঙ্গে চুক্তি করতে সক্ষম হয়েছে। আমাদের সরকার ৫ মাসের মাথায় প্রথম এই CEPA করেছে। তিনি বলেন, এই বাণিজ্য চুক্তির আওতায় বাংলাদেশি ৯৭% পণ্য অগ্রাধিকার শুল্ক নীতি ভিত্তিতে সুবিধা পাবে। দক্ষিণ কোরিয়া ৮৭% পণ্যের সুবিধা পাবে। দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে তৈরি পোশাক, হোম টেক্সটাইল, চামড়া ও চামড়াজাত পণ্য, জুতা, ওষুধ, পাট ও পাটজাত পণ্য, হিমায়িত খাদ্য ও সিরামিক পণ্য। বিপরীতে দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশে লোহা ও ইস্পাত, যন্ত্রপাতি ও শিল্প মেশিনারি, বৈদ্যুতিক সরঞ্জাম, প্লাস্টিক ও প্লাস্টিকজাত পণ্য, রাসায়নিক পদার্থ, কাগজ ও কাগজজাত পণ্য আমদানি করা হয়। সিরাজগঞ্জের কড্ডা এলাকায় সিটি সিল্ক এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ সকালে শহীদ এম মনসুর আলী রেল স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল 10:55 রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি শহীদ এম মনসুর আলী রেল স্টেশনে পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। এই ঘটনায় বিভিন্ন স্টেশনে একাধিক যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। লাইনচ্যুত বগিটি উদ্ধার এবং রেল লাইন সচল করতে কাজ চলছে। এছাড়াও উদ্ধার অভিযান শেষ হওয়ার পর ধাপে ধাপে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে বলেও জানান সংশ্লিষ্টরা। সম্প্রতি বিস্ফোরক আতঙ্কের ঘটনাবলীর পর মেট্রো রেলের যাত্রী ও স্থাপনার নিরাপত্তা আরও জোরদার করতে প্রতিটি স্টেশনে পর্যায়ক্রমে স্ক্যানার মেশিন ও মেটাল ডিটেক্টর স্থাপন করা হচ্ছে। একই সঙ্গে নিরাপত্তা তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা হবে।
প্রতিটি স্টেশনে প্রবেশের সময় যাত্রীদের নির্ধারিত নিরাপত্তা গেট ব্যবহার করতে হবে এবং প্রয়োজনীয় নিরাপত্তা তল্লাশিতে সহযোগিতা করতে হবে। কর্তৃপক্ষের পক্ষ থেকে যাত্রীদের উদ্দেশ্যে বলা হয়েছে, সবার নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সামান্য সহযোগিতায় বড় অবদান রাখতে পারে। তাই যাত্রীদের সারিবদ্ধভাবে নির্ধারিত নিরাপত্তা গেট ব্যবহার করে স্টেশনে প্রবেশ এবং দায়িত্ব পালনরত এমআরটি পুলিশ ও নিরাপত্তা কর্মীদের সঙ্গে আন্তরিকভাবে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া স্টেশন বা ট্রেনে কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু কিংবা অনাকাঙ্ক্ষিত কিছু চোখে পড়লে তাৎক্ষণিকভাবে দায়িত্বে থাকা এমআরটি পুলিশ বা নিরাপত্তা কর্মীদের জানাতে অনুরোধ করা হয়েছে। মানবতা, আত্মত্যাগ ও জাতীয় চেতনায় শহীদদের অবদান, এই স্লোগানে ঝিনাইদহে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। আজ সকালে ঝিনাইদহ রেড ক্রিসেন্ট সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ মজিদ, সেক্রেটারি আহসান হাবিব, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন সহ অন্যরা বক্তব্য রাখেন। সে সময় বক্তারা জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত স্মরণ করিয়ে তাদের আদর্শ ও ত্যাগের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সকলের প্রতি আহ্বান জানান। 2026 নারী এশিয়া কাপ টি-20 সংস্করণে হচ্ছে ঠিকই, কিন্তু চূড়ান্ত সূচি ভেন্যু এখনো প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে এই টুর্নামেন্ট হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। এ মাসের শেষের দিকে নারী এশিয়া কাপ শুরু হচ্ছে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট আরব আমিরাত আয়োজন করতে যাচ্ছে বলে ক্রিকইনফোর গতকালের এক প্রতিবেদন থেকে জানা গেছে। ক্রিকইনফো জানতে পেরেছে, টুর্নামেন্টের সূচি, তারিখ ও ভেন্যু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে শুধু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নেতৃত্বের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। বর্তমানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মাহসিন নাকভি এসিসির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। 28 আগস্ট থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে হতে যাচ্ছে 8 দলের নারী এশিয়া কাপ। অংশগ্রহণকারী 8 দল হলো বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, মালয়েশিয়া, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত। এসিসি সূচি ঘোষণা না করলেও অংশগ্রহণকারী সব দেশকে এই তারিখগুলো মাথায় রেখে প্রস্তুতি নিতে বলা হয়েছে। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে সরকার বিরোধী আন্দোলন এবং নির্বাচন ঘিরে সংঘাতের খবর প্রকাশের পর দেশটিতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা নিষিদ্ধ করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ হয়েছে। যদিও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার আনুষ্ঠানিকভাবে কোনো নিষেধাজ্ঞার ঘোষণা দেয়নি, তবু পাকিস্তানের অনেক ব্যবহারকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেছেন তারা আল জাজিরার ইংরেজি সংস্করণের ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না। এদিকে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আল জাজিরার প্রতিবেদনের সমালোচনা করে অভিযোগ করেছে, সংবাদ মাধ্যমটি বাছাই করা ভোট কেন্দ্র থেকে প্রতিবেদন প্রকাশ করে এজেকে নির্বাচন ও ভোট গ্রহণ প্রক্রিয়াকে ভুলভাবে উপস্থাপন করেছে। মন্ত্রণালয় এক্সে প্রকাশিত বিবৃতিতে বলছে, নির্বাচিত সময় ও বাছাই করা ব্যক্তিদের বক্তব্য ব্যবহার করে আল জাজিরা আজাদ কাশ্মীরের নির্বাচন সম্পর্কে বিভ্রান্তিকর ধারণা তৈরির চেষ্টা করেছে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।